জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত, রাজধানী সহ সারা দেশে দোয়া। তারেক রহমান জনগণকে নিয়ে গণতন্ত্রকে আরও সুসংহত করবেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, চলতি মাসে সব বই দেওয়ার আশ্বাস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশের বিভিন্ন স্থানে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে স্থানীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন। আয়োজন করা হয় দোয়া মাহফিল, শোক সভা ও বিশেষ মোনাজাত। এতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের অবিস্মরণীয় এবং দৃঢ়চেতা নেতৃত্ব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনার কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের নিচে শোক বইতে স্বাক্ষর করছেন সর্বস্তরের মানুষ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে 7 দিনব্যাপী কুরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। সকাল থেকে তৃতীয় দিনের মতো পৌর মুক্ত মঞ্চে কুরআন খতম কর্মসূচি শুরু হয়। শোক বইয়ে গণস্বাক্ষর করে সাধারণ মানুষ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে বক্তারা বলেন, আপোষহীন রাজনৈতিক চরিত্র হিসেবে মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে সংগ্রামী নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কাজে দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় নিয়োজিত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি দেশবাসী সহ জানাজা ও দাফন অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের অংশগ্রহণে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। তারেক রহমান বলেন, গভীর শোকের এই সময়ে সবার দেখানো সহমর্মিতা, সম্মানবোধ ও দায়িত্বশীলতা তার এবং তার পরিবারের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি প্রধান উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যসহ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী পুরুষ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণকে সাথে নিয়ে জাতীয়তাবাদী পতাকা এবং গণতন্ত্রকে আরও সুসংহত করবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বেগম খালেদা জিয়া চলে যাওয়া নিয়ে মানুষের মধ্যে যে আবেগ সৃষ্টি হয়েছে, সেই আবেগকে শক্তি হিসেবে নিয়ে বিএনপি এগিয়ে যাবে। আজ তৃতীয় ও শেষ দিনের মতো চলছে বেগম জিয়ার মৃত্যু উপলক্ষে শোক বইয়ে স্বাক্ষর, যেখানে অংশ নেয় দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিক এবং ব্যবসায়ীরা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করবে বিএনপি। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। যে একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আছে, ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, তারেক রহমান তো কার্যালয়ে এসেছেন, আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? মহসিনা, ঠিক কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে প্রবেশ করেছেন এবং আমি যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিও যে ব্যবসায়ী দুজন নেতা গুলশান চেয়ারপারসন কার্যালয়ে প্রবেশ করেছেন। আমরা ধারণা করছি যে তাদের সাথে একটি সংক্ষিপ্ত আলোচনা বা মিটিং থাকতে পারে বা হতে পারে বা সৌজন্য সাক্ষাৎও হতে পারে, এরকম কিছু একটা আমরা ধারণা করছি এবং তারা হয়তো সেখান থেকে বের হলে আমরা জানতে পারবো যে আসলে কি বিষয় নিয়ে সাক্ষাৎ হয়েছে কিনা বা সাক্ষাৎ হলে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই বিষয়গুলি আমরা পরিষ্কার হতে পারবো। এবং আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত যারা কূটনীতিক রয়েছেন তারা এখানে এসেছিলেন এবং শোক বইতে স্বাক্ষর করেছেন, সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও ইরান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের কূটনীতিক, দেশীয় রাজনীতিবিদ, বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় নেতা রয়েছেন তারা এসেছিলেন গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মহাপ্রয়াণ, সেই মহাপ্রয়াণ উপলক্ষে তারা শোক বইতে স্বাক্ষর করেছেন এবং তারা মূলত সমবেদনা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং বাংলাদেশের যারা বিশিষ্ট জন রয়েছেন, বিভিন্ন ব্যক্তিত্ব এবং বিভিন্ন যারা ব্যবসায়ী নেতা রয়েছেন তারাও এসেছিলেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে মূলত তারা শোক জানাতে এবং আজকে সর্বশেষ দিন শোক জানানোর এবং সন্ধ্যা 6টায় শেষ হতে যাচ্ছে এই সময়টি এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সহ পল্টনেও ব্যবস্থা ছিল শোক জানানোর, শোক বইতে স্বাক্ষরের। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই গত 30 এবং 31 ডিসেম্বর গত 2 দিনে মূলত প্রায় 44টি দেশের বিভিন্ন পর্যায়ের কূটনীতিকরা শোক বইতে স্বাক্ষর করেছেন এবং তারা সমবেদনা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর সকাল 6টার দিকে ইন্তেকাল করেন এবং তার পরবর্তী সময়গুলোতে তাকে শ্রদ্ধা জানানো এবং তার জানাজা এবং দাফন সম্পন্ন হয় গতকাল এবং বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মী এবং কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের কাছে এই এত বড় একটি জানাজা আয়োজনের বিষয়ে সহযোগিতা চাওয়া হয় মূলত দেশবাসীর কাছে। সেই জায়গা থেকে দেশবাসীর সুশৃঙ্খল অংশগ্রহণ মূলত ছিল কালকে চোখে পড়ার মতো। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মূলত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগে। তো এই ছিল বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সর্বশেষ। জানছিলাম বিএনপির গুলশান কার্যালয়ের খবর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সারা দেশের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। এদিকে ঢাকার 20টি আসনে মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা আগামী 3রা জানুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। সকালে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসম শাহিনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে যাচাই বাছাইয়ের পর নাটোরের 4টি আসনে বিএনপি ও জামায়াতের সব প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। প্রথমে মামলার কারণে নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রার্থিতা অপেক্ষমান রাখা হলেও ডকুমেন্ট প্রাপ্তি সাপেক্ষে তা বৈধ ঘোষণা করা হয়। মুন্সিগঞ্জ 1 সংসদীয় আসনে 1% ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়ায় বিএনপির 2 বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর শরাফত আলী সপু এবং জেলা কমিটির সদস্য মমিন আলী। যাচাই বাছাইয়ে মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও কমিউনিস্ট পার্টির 5 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মুক্তিযুদ্ধের অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত টাঙ্গাইল 8 আসন। কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকীর এলাকা হলেও ভোটের মাঠে নেই সেই প্রভাব। তবে এবার তিনি নির্বাচনী মাঠে না থাকায় লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে।
প্রচারে আছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং এনসিপি প্রার্থীও। টাঙ্গাইল থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মোখলেসুর রহমান। শীতের সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডায় মত্ত সবাই। চায়ের কাপে আলোচনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কে কাকে ভোট দিবেন, কোন প্রার্থীর সম্ভাবনা কেমন? সখীপুর বাসাইলের 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত টাঙ্গাইল 8 আসন। এখানকার 4 লাখ ভোটারের মধ্যে বেশিরভাগই কৃষক আর প্রবাসী। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খানের বিপক্ষে মাঠে শক্ত অবস্থানে আছেন ব্যবসায়ী সালাউদ্দিন আলমগীর রাসেল। গত 3টি নির্বাচনে ভোট দিতে না পারলেও এবারের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী তারা। দল বা প্রতীক নয়, প্রার্থী থেকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন ভোটাররা। আগের নির্বাচনগুলো তো কেন্দ্রে দাম লাগে নাই, রাত্রে অনেকটি যারা পুলিং পিতেডিং তো হ্যাঁ তো আমাকে মানুষই তারাই বলছে যে আমরা আগেই অর্ডার দেওয়া নিচ্ছি। আমরা ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে গেলেও দেখা যাচ্ছে ওইখানে ভোট আমাদের হয়ে গেছে, আমরা এমনি চলে আসছি। কিন্তু এই তারিখে যে নির্বাচন হবে আশা করতেছি যে এই তারিখে ভোট দিতে পারবো। অনেকে আবার প্রার্থীর অতীত কর্ম বিচার করে ভোট দেওয়ার কথা জানান। আগে যে কাজগুলো করছে সে আসলেই ভালো করছে কিনা অথবা আসলেই সে ভালো মানুষ কিনা সেটা বিবেচনা করে আমরা অবশ্যই তাকে ভোট দেব। তবে আসনটি বরাবরই মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে পরিচিত হওয়ায় এই আসনে আওয়ামী লীগ বিএনপির বাইরে অন্য প্রার্থীর জয়লাভ করা কঠিন বলে মনে করছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। বড় দল একটা বড় ব্যাপার, তবে মানুষের কল্যাণে কাজ করে সাহসী মানুষ যারা, চরিত্রবান যারা, বলিষ্ঠ ভূমিকা যারা রাখতে পারে, জনগণের পক্ষে যারা দাঁড়াতে পারে, এটা একটা অনেক বড় ব্যাপার। বিশেষ করে জনগণ কাছে যাইতে পারে, এই মানুষগুলোকে মানুষ পছন্দ করে বেশি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, টাঙ্গাইল। বছরের প্রথম দিন, নতুন বইয়ের সেই চিরচেনা সুবাস আর শিশুদের উচ্ছ্বাস, সব মিলিয়ে রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে বই উৎসব। ঘন কুয়াশা কাটিয়ে উকি দেওয়া সোনালি রোদ যেন ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, শুধু পাঠ্য বই নয়, নতুন প্রজন্মকে দক্ষ জাতি হিসেবে গড়তে সহশিক্ষা কার্যক্রমের ওপর জোর দিচ্ছে সরকার। তবে উৎসবের প্রথম দিনে মাধ্যমিকের সব শিক্ষার্থী নতুন বই হাতে পায়নি। নাহিদ প্রিন্সের রিপোর্টে থাকছে বিস্তারিত। কয়েকদিনের ধূসর আকাশ ছাপিয়ে আজ প্রকৃতিতে ঝকঝকে রোদের মেলা। আর সেই রোদেলা সকালে বিএএফ শাইন কলেজের প্রাঙ্গণ মুখরিত ক্ষুদে শিক্ষার্থীদের কলকাকুলিতে। দীর্ঘ প্রতীক্ষার পর বছরের প্রথম দিনেই রঙিন বই হাতে পেয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছে শিশুরা। I am so excited, new book, new year, great feelings. নতুন বই পেয়েছি, সামনে ভালো পড়াশোনা করতে চাই। তবে উৎসবের এই আমেজে মিশেছিল গভীর শোক। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে দেশ জুড়ে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। তাই কোনো রকম জাঁকজমক ছাড়াই অনড়ম্বরভাবে শিশুদের হাতে বই তুলে দেওয়া হয়। আমার নতুন গাছে উঠতে ভালো লাগছে, এই বইটা অনেক সুন্দর, ভালো লাগছে। আমার নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। তিনি জানান, এবার শতভাগ মানসম্মত বই পৌঁছে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে। শিক্ষার ভিত্তি মজবুত করতে প্রাথমিকেই জোর দেয়া হচ্ছে সৃজনশীলতায়। প্রাথমিকে আমাদের মূল কাজ হচ্ছে তাকে স্বাক্ষর করে তোলা, তাকে পড়তে শেখানো। যদি আমি তাকে পড়তে শেখাতে পারি তাহলে পরবর্তী সময়ে সে পড়ে শিখবে। ফলে আমরা প্রাথমিকের শিক্ষার্থীদের পড়তে শেখাবো, পড়ার প্রতি তাদের আগ্রহী করে তুলবো, আর তাদের একটা স্বপ্ন নিয়ে মানুষ হতে শিখবো। একটা বড় স্বপ্ন, বৃহৎ স্বপ্ন, শুধু ব্যক্তি কেন্দ্রিক না, সমাজ কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক। অভিভাবক ও শিক্ষকরা বলছেন, প্রথাগত শিক্ষার পাশাপাশি ভাষা জ্ঞান ও সৃজনশীলতার চর্চা নিশ্চিত করা গেলে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হবে এই প্রজন্ম।
বাচ্চারা নতুন বই পেয়ে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দের মধ্যে আছে। ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করতে পেরেছি এবং এটা নতুন একটা আশার সঞ্চয় করেছে। আমরা তো প্রান্তিক লেভেলের বাচ্চাদেরকে পড়াই আসলে, তো সেক্ষেত্রে অভিভাবক যদি সচেতন হয় সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আমাদের পড়াতে সুবিধা হয়। অভিভাবকদের যে দায়িত্ব সরকার এখন বেঁধে দিয়েছে, ইনশাআল্লাহ আমরা সেগুলো পালন করার চেষ্টা করব। রাজধানীসহ সারা দেশের প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে উৎসবের জোয়ার থাকলেও ভিন্ন চিত্র ছিল মাধ্যমিকে। ছাপানোর জটিলতায় মাধ্যমিকের বড় একটি অংশ এখনও নতুন বইয়ের অপেক্ষায়। দেশের প্রতিটি স্কুলে নতুন বইয়ের ঝকঝকে পাতাগুলো মেধা আর সৃজনশীলতার এই মেলবন্ধনে গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। বছরের প্রথম দিনেই এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সময়ের স্রোতে মিলিয়ে গেছে আরও একটি বছর, রেখে গেছে নানামুখী অস্থিরতা, অনিশ্চয়তা আর শঙ্কা। তবুও 2026 সাল নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে জনমানুষের ভাবনায়। প্রান্তিক পর্যায়ে দানা বেঁধেছে ভোট ভাবনা আর একটি নতুন শুরুর। এবছর অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন, যা থেকে গত 17 বছর বিচ্ছিন্ন ছিল কোটি মানুষ। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও দেশের নানা প্রান্তের মানুষের ভাবনাকে পাল্টে দিচ্ছে। ভোটের এই বছর কতটা স্বস্তি দেবে এসব মানুষকে, তারই উত্তর খুঁজেছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন রনি রায়হান। পৌষের আরও একটি নতুন সকাল। কালের গহ্বরে হারিয়ে গেছে 2025, এসেছে ভোটের বছর। ভোট নিয়ে মানুষের আকাঙ্ক্ষা যেমনি আছে, তেমনি রয়েছে বঞ্চনার ক্ষত। কেননা প্রতিশ্রুতি আর বাস্তবায়ন ফারাক থেকেছে যুগের পর যুগ। আবার 17 বছর জনপ্রতিনিধি নির্বাচিত করার অভ্যাসও তারা ভুলতে বসেছে। ভোটের পরে আমাদের কাছে কেউ আসে না। ভোট নেওয়ার সময় অনেক কথা কয়, অনেক তারা আমরা আদর যত্ন করে। ভোট নেওয়ার পরে তারা কেমন তার অপব্যবহার করে। ইলেকশনে যে সরকার আসবো, নতুন সরকার, আমরা আশা করি যে ভাই আমরা দেশ শান্তি সুষ্ঠুভাবে থাকে। প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে গণভোট আরও একটি নতুন সমীকরণ। হাটবাজার কিংবা ফসলের মাঠ, গণভোট নিয়ে এখনও অন্ধকারে মানুষ। শঙ্কা আর ভয় নিয়েই নতুন এক সময়ের অপেক্ষায় সবাই। আন্দাজ করতে পারে আর কি, মানুষ ভোট দিতে অনেকটা আগ্রহী। সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তুলে এরকম চিন্তাধারা করে, এরকম প্রার্থীদের চিন্তা করে সবাই। সিকিউরিটি কম, মানে ঝুঁকিপূর্ণ বেশি, শত্রু বেশি, কখন কাকে কি করে বসে সেটা আসলে বলা যায় না। নতুন বছরে জাতীয় নির্বাচনকে যেভাবে স্বাগত জানিয়েছেন সবাই, তেমনি গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে মরিয়া অনেকে। ভোটের অধিকার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর নিরাপত্তা তাদের কাছে মুখ্য। রাস্তাঘাট নাই, টাকা পয়সার অভাব, আমরা কাম কাজ করে সংসার চলে না। দেশ সুন্দর করে চলে, আমরা চাল চাল অবস্থা হোক। 24-এর গণ অভ্যুত্থানের পর সবচেয়ে প্রতীক্ষিত নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়, সেখানেই তাকিয়ে পুরো দেশ। এদেশের গণতন্ত্রের পথ কখনোই সুগম ছিল না। আস্থার সংকট কাটিয়ে গণতন্ত্রের নতুন ধারায় ফিরতে মুখিয়ে আছে বাংলাদেশ তথা এদেশের কোটি মানুষ। পাওয়া না পাওয়ার হিসাব ছাপিয়ে একটি জনবান্ধব সরকার চায় ভোটাররা। তারা চায় একটি সংঘাতবিহীন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটে বালুভর্তি ট্রাক চাপায় 4 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে 1 জন। পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, সকালে ঘন কুয়াশার কারণে ঝলমলিয়ায় মহাসড়কের পাশের কলাহাটে বালুভর্তি একটি ট্রাক ঢুকে পড়ে। এ সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে 4 জন নিহত হয়, গুরুতর আহত হয় 1 জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে লিফট দুর্ঘটনায় নিহত নাটোরের রুবেলের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছার পর বাকরুদ্ধ হয়ে পড়ে পুরো পরিবার। ভাগ্য বদলের আশায় প্রায় 1 দশক আগে সিঙ্গাপুর পাড়ি জমান লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ইমরান হাশমি রুবেল।
কাজ করতেন নির্মাণ শ্রমিক হিসেবে। 31 ডিসেম্বর সিঙ্গাপুরে একটি কনস্ট্রাকশন প্রকল্পে কাজ করার সময় ভবনের লিফট ছিঁড়ে মাটিতে পড়ে গুরুতর জখম হন রুবেল। সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেলের মৃত্যুর সংবাদে বাকরুদ্ধ হয়ে পড়ে বৃদ্ধ বাবা মা। সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন রুবেলের বাবা আব্দুল লতিফ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন এবং তার স্ত্রী শাহনাজ আক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলা দুটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব। সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। এজাহারে সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় অভিযোগ আনা হয়েছে তিনি দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৮৬,৯০,২৩৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। অপর মামলায় জিয়াউল হক সুমনের স্ত্রী শাহনাজ আক্তারের বিরুদ্ধে ২,২,২৬,২৬৯ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পৌষের মধ্যভাগে ঢাকাসহ শীতের আমেজ আরও বেড়েছে। বছরের প্রথম দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বাড়তে পারে। কুয়াশার কারণে ছোট বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এতে সড়কে চলাচলকারী যানবাহনের চালক থেকে শুরু করে পথচারী ও জনসাধারণ পড়েন চরম বিপাকে। এদিকে ঘন কুয়াশা ও শীতের তীব্র দাপটে গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষও। খুব প্রয়োজন না হলে লোকজন ঘর থেকে বের হচ্ছে না। গত বছরের থেকে এই বছরে অনেক ঠান্ডা বেশি এবং কুয়াশা। আজকে প্রচুর শীত, আমরা কাজে বাইরে হইতে পারতেছি না। গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ হামলায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় অভিযানে ব্যবহৃত পুলিশের 2টি গাড়ি ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। আটক 2 আসামিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে। শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী কলেজ এলাকার একটি বাড়িতে গতরাতে মাদক বেচাকেনার গোপন সংবাদে অভিযানে যায় শ্রীপুর থানা পুলিশের একটি দল। এ সময় ইয়াবা সহ 3 মাদক কারবারি লাকি আক্তার, জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ রাজীবকে আটক করে। তাদের আটকের খবরে স্থানীয় মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আজ থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে মাশুলের হার 5% বৃদ্ধি কার্যকর হচ্ছে। এতে হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বেনাপোল স্থলবন্দরে 27 ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় করা হয়। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল, মাশুলের পরিমাণ আগের চেয়ে বেড়েছে 5%। দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল বন্দরের মাশুল কিছুটা বেশি। তাই সম্প্রতি এক আলাদা প্রজ্ঞাপন জারি করে স্থলবন্দর কর্তৃপক্ষ বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, গত বছর 5ই আগস্টের পর বন্দর দিয়ে আমদানি কমে নেমে এসেছে অর্ধেকে। এতে হতাশ ব্যবসায়ীরা। তার উপর মাশুল বৃদ্ধিতে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা জানান। আর এরই সাথে শেষ করছি দেশের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত, রাজধানী সহ সারা দেশে দোয়া। তারেক রহমান জনগণকে নিয়ে গণতন্ত্রকে আরও সুসংহত করবেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, চলতি মাসে সব বই দেওয়ার আশ্বাস।
এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।